পরে একটু একটু মনে রাখেন, আগে ওনার বর্ণনা করুন। আপনার প্রশ্নের উত্তর হয়তো ওনার বর্ণনার মধ্যে পাই যাবেন, ঠিক আছে? আগে শেষ করুন। হ্যাঁ, আমাদের এই খামারটা প্রতিষ্ঠিত হচ্ছে 1984-85 অর্থ বছরে। আমাদের খামারটা ওই পাশে, আপনারা দেখছেন যে রেল লাইনটা ছিল, রেল লাইনের ওই পারে ছিল আমাদের খামার, মূলত ওইটাই ছিল খামার। হ্যাঁ, এদিকে ছিল না, আমাদের মাঝখান দিয়ে যে উপর দিয়ে রেল লাইন গেছে দেখছেন, রেল লাইনের পরে এই অংশটা সরকার একর করে দেওয়া হয়েছে। এখন আমাদের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 95 একর। টোটাল হচ্ছে আমাদের 95 একর, মানে 18 একরের ভিতরে এখানে এই খামারটা অবস্থিত। নতুনটা 18 একরের ভিতরে। আমাদের ওইখানে 12টা শেড ছিল ওই খামারে, এখানেও 13টা শেড আছে আমাদের, এখানে আছে 13টা শেড, ওই পাশে ছিল 12টা। এর মধ্যে আমাদের মহিষের কিছু ভাগ আছে, গর্ভবতী মহিষ আছে কিছু, দুধালো মহিষ আছে কিছু, পুরুষ মহিষ আছে কিছু, বাচ্চা মহিষ আছে কিছু, এবং হচ্ছে কিছু মহিষ আমরা আলাদা করে রেখেছি যারা বিক্রি হয়ে যাবে, যারা হচ্ছে প্রজননে অক্ষম হয়ে গেছে, তাদের বয়স বেশি হয়ে গেছে, তাদেরকে হচ্ছে আমরা আর খামারে রাখবো না। তারা ওই যে পিছনে ওই পাশে 6 নাম্বার একটা শেড আছে, সেই শেডের ভিতরে রাখা হয়েছে। সরকারি কাজ তো, ওরা টেন্ডার দিতে হয়, একটু প্রসেস আছে, এই জন্য আর কি সময় লাগে। এটা ওইখানে এভাবে রাখা হয়েছে, এখান থেকে সরকারি যে নির্ধারিত নিয়মাবলী অনুযায়ী টেন্ডার হবে, টেন্ডারের মাধ্যমে যারা পাবেন তারা নিতে পারবে, এইভাবে রাখা হয়েছে। আমাদের ওই পাশে 8 নাম্বার শেড আছে, সেই 8 নাম্বার শেডের ভিতরে আপনারা দেখতে পারবেন বাচ্চা মহিষ, এখানে দেশি বাচ্চারাও আছে, ইন্ডিয়ান মহিষের যে বাচ্চা সেগুলো আছে, মানে মেল মানে পুরুষ এবং মহিলা বাচ্চা, বকনা বাচ্চা থেকে এরে এবং বকনা বাচ্চা সবগুলো আমাদের আমাদের এখানে আপনারা ঢুকতে যে সেটা দেখতেছেন, এবং প্রথম যে বড় বড় মহিষ দেখেন আর বলদ মহিষ আছে, এগুলো হচ্ছে আমাদের দেশি মহিষ। এখানে 10টা মহিষ আছে, প্রজনন তাদের না, আমাদের এখানে প্রজননটা করা হয় আর্টিফিশিয়াল, কৃত্রিম প্রজনন করা হয় আমাদের এখানে। হ্যাঁ, এই মহিষগুলো আমাদের গাড়ি টানার কাজে লাগে, বা হচ্ছে অনেক সময় ভারী কোনো জিনিস আনার জন্য কাজে লাগে। এই যে গাড়ি দেখছেন, গাড়ি আপনারা একটা জিনিস জানবেন হয়তো, মহিষের একটা গরু যেরকম ডাকাডাকি করে গরম হয়, মহিষের কিন্তু এটা শনাক্ত করা খুব কঠিন। মহিষের এটাকে বলে গোপন ডাক বা গোপন গরম হয়, গোপনে গরম হয়, তারা এত সচরাচর বোঝা যায় না। তা আমাদের এখানে 2টা বুল আছে, মানে সার আছে, তারা এই মহিষ যে গরম হয় সেটা তারা মানে বাছাই করে। তারা আমরা যে মহিলা যে বকনা যে মহিষগুলো আছে এদেরকে বাইরে যখন ছাড়া হয়, তার সাথে আমরা 2টা ওই যে সার তাদেরকে ছেড়ে দিই। এখন এরা 2জন বাছাই করে যে কে কে গরম হয়েছে, তারা জাম্প করে, তারা লাফায়, লাফাইলে তখন একজন আমাদের এআই কর্মী আছে, সে খেয়াল রাখে যে কোন মহিষটার দিকে লাভ দিল বা কোন কৃত্রিম প্রজনন কর্মী, ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে? তো উনি এটা খেয়াল রাখে যে কোনটা গরম হয়েছে, সে এটাকে ওইখান থেকে সিলেক্ট করে বা বাছাই করে, বা ওইটার কোনো একটা শনাক্তের বৈশিষ্ট্য, অনেক সময় রং হাতে থাকে, একটু রং লাগাই দেয় মহিষের গায়ে, ওই রং নিয়ে মহিষ যখন শেডের ভিতরে আসে, মানে ঘরগুলোতে আসে, তখন সকালে অথবা বিকালে 12 ঘন্টার ভিতরে এআই করা হয়, কৃত্রিম প্রজনন করতে হবে। আমাদের কৃত্রিম প্রজননের জন্য যে সিমেন্টটা আসে সেটা সাভার থেকে আমাদের ডিএলএস এর নির্ধারিত মুররা প্রজাতির নির্দিষ্ট সিমেন্ট আছে, ওই সিমেন্টটা এখানে পাঠানো হয়, সেটা আমাদের যে কৃত্রিম প্রজনন কর্মী আছেন উনি এটা ভিতরে দিয়ে দেয়, ঠিক আছে? তারপর নির্ধারিত সময় পর গর্ভবতী হচ্ছে, বাচ্চা দিচ্ছে, এভাবে খামারের একটা কার্যক্রম চলে। আর আমাদের খামারের মূলত কার্যক্রমটা হচ্ছে সকল কিছু একটা নির্দিষ্ট রেকর্ড রাখা। আপনার রেকর্ড যত সুন্দর, আপনার খামার তত সুন্দর। আপনারা অনেক হয়তো খামার করবেন বা এখানে দেখে দেওয়ার পরে ইচ্ছা করবেন, হয়তো অনেকের বাড়িতে আছে, আপনারা সব সময় খেয়াল রাখবেন যখনই করেন না কেন বা কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, খামারের মূল কাজ হচ্ছে আপনার রেকর্ড রাখতে হবে, একদম যাবতীয় সবকিছু। কবে বাচ্চা জন্মগ্রহণ করলো, কবে গরম হয়েছে, কবে পাল দিয়েছেন, কবে আপনার ইনজেকশন দিয়েছেন, এই বিষয়গুলো আর কি কি ধরনের ওষুধ দেওয়া হয়, টিকা দেওয়া হয়, সবকিছু আপনাদের এগুলা মানে নোট করে রাখতে হবে। প্রত্যেকটা মহিষের জন্য আলাদা আলাদা করে নোট রাখতে হবে, ঠিক আছে? বা যে খামারই করেন না, হাঁস মুরগির খামারও যদি করেন, সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো নোট রাখতে হবে। এছাড়া কখনোই খামারের উন্নতি করা বা লাভবান হওয়া সম্ভব হবে না। হবেন, কিন্তু হচ্ছে যে কাঙ্ক্ষিত যেটা সেটা হয়তো পাবেন না। এবং আমরা এখানে দেখছেন প্রতিটা মহিষের কানে একটা নাম্বার আছে, ওইটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন নাম্বার।
ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা। যেমন আমরা বইতে পড়ছি অ্যাক্সেশন নাম্বার পড়ছি না, ওরকম এটা একটা নাম্বার। আমাদের যেমন সবার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আছে, ওই গরুটার ওইটার উপরে রেকর্ড রাখে, একটা কাগজ উপরে লেখা আছে, মানে খাতায়, তারপর নিচে আছে কবে জন্মগ্রহণ করছে, কি কালার, কি রোগ হয়েছে, এগুলো সব ওখানে বর্ণনা আছে, কে টিকা দিচ্ছে। মানে ওই মহিষটার জন্ম, তার মা, তার বাবা, ঠিক আছে, যতটুকু রেকর্ড রাখা সম্ভব। অনেকগুলা আগের ছিল, সেগুলো সব রেকর্ড রাখা সম্ভব হয় নাই। তো বর্তমান প্রযুক্তিতে বা এখন যতটুকু সম্ভব আমরা মা এবং বাবা দুইটার তথ্য সংরক্ষণ করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকটা করতে পেরেছি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা গেছে মায়ের মা, মানে তার নানি যেটা, সেই পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তাহলে আমরা এখানে যে আসছি ভালো লাগতেছে তো? হ্যাঁ, যদিও আমরা একটু হাইটে আসছি, যাওয়ার সময় হাইটে যাবো না, ইনশাল্লাহ গাড়ি নিয়ে আসলে এখান দিয়ে চলে যাবো, ঠিক আছে। আর ওখানে যে আমরা গেছিলাম একটু আপনাদের কিন্তু বলছে আসার জন্য, গরু ওদের তো একটা প্রাণী, হ্যাঁ ভাই, রাখছি। ওদেরকে রাগ করানো যাবে না। আপনারা কিন্তু রাগ করেছে, আর সাদা পোশাক তো আপনারা দেখে ভয় পাইছে হঠাৎ করে, দেখে না তো এরকম, ঠিক আছে, এই জন্য দেখছেন লাফাইছে। আপনারা তো বলতেছেন মনে হয় মজা করতেছে, আসলে মজা না, ও রাগ করতেছিল। স্যার আপনি কিছু বলেন, আরো কিছু বলেন। এবং আমরা কথা বোঝেন না কেন ভাই? আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা যেহেতু এত বড় খামার করতে পারবো না, আমরা বাড়িতে যাইয়া একটা মহিষ পালবো। এবং এটা সবচেয়ে বড় সুবিধা কি, এর রোগ বলাই একেবারে কম হয়, রোগ বলাই একেবারে কম হয়। আর যদি আপনার একটু খাবারের ব্যবস্থা করতে, আপনি ঘাস, আপনাদের যারা চর এলাকা বিশেষ করে, সেখানে কিন্তু এটা খুবই একটা ভালো একটা কৃষি একটা অংশ, বুঝতে পারছেন। এবং আমরা এটা দেখলাম, দেখবো আরো, এবং এটা আমরা আমাদের কাছে যে সমস্ত কৃষক আসবে অথবা আমাদের মসজিদে যারা মুসল্লি আসবে, সেখানেও কিন্তু আমরা এই জিনিসগুলো বলতে পারি। এরকমের বাংলাদেশে কিন্তু এরকমের মহিষের খামার আছে, গরুর খামার আছে, ছাগলের খামার আছে, ভেড়ার খামার আছে, হাঁসের খামার আছে। হ্যাঁ, আমরা তো সবগুলো যেতে পারবো না, আপনাদের একটা নিয়ে আসি, এটা জাস্ট একটা প্রতীক হিসাবে, এইটা একটা সিম্বল, এরকম কিন্তু সবগুলোই আছে, ঠিক আছে। আপনি বলেন। আর যেটা বলতেছিলেন যে মহিষের রোগ বালাই অনেক কম হয়, আসলে মহিষের রোগ বালাই গরুর তুলনায় অনেক কম হয়, ঠিক আছে? নতুন যে একটা রোগ লাম্পি স্কিন ডিজিজ, এটা খুব প্রচলিত হয়েছে, এটা মহিষের একেবারেই হয় না, এইটা দেন স্যার, নিঃসন্দেহে হয় না। বাচ্চাটা তো মহিষের টুকটাক কিছু সামান্য রোগ টুক হয়, অনেক সময় খোরা রোগটা হতে পারে, আর হচ্ছে যে অ্যানথ্রাক্স, যেটা ভাইরাসের কারণে হয়েছিল একটা সময় সারা দেশে, সেটা যদি ব্যাপকভাবে ছড়ায় পড়ে, তাছাড়া আসলে কোনো রোগ টুক হওয়ার সম্ভাবনা তেমন নাই, ঠিক আছে? আর টুকটাক জ্বর, ঠান্ডা, সর্দি এগুলো হইতে পারে, খুব একটা বেশি না। এবং অনেকেই দেখবেন যে মহিষ বা গরু পালতে গেলে শীতের সময় সালার চট বিছায় দেয় উপরে, হ্যাঁ? বলা হয় যাদের শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আসলে এটার প্রয়োজন পড়ে না। আধুনিক গবেষণা বলতেছে যে মহিষ বা গরু এরা সাধারণ যে শীত পড়ে আমাদের দেশে, এই শীত তাদের জন্য আরামদায়ক শীত, এটা তাদের খুব একটা ক্ষতি করে না, বা এটা তাদের কাছে ভালো লাগে। এই জন্য আমাদের এখানে দেখেন কোনো মহিষের গায়ে কোনো বস্তা বা কাপড় চোপড় কিছু দেওয়া নেই। একদম ছোট বাচ্চা যারা মানে হয়েছে মাত্র 10-15 দিন 20 দিন বয়স, এদেরকে আমরা সন্ধ্যার পরে করি কি, আমাদের ওই দেখেন ওই নীল চালের একটা রুম আছে, ওইটার ভেতরে খড় দিয়ে বেশি করে লাইট জ্বালায় আমরা ওইটার মধ্যে একদম নতুন বাচ্চা যারা সারাদিন মায়ের সাথে রাখা হয়, সন্ধ্যার সময় বাচ্চাগুলোকে ওই রুমের ভিতরে তুলে দেওয়া হয়, রাতের বেলা ওইখানে থাকে। ওই শেড গুলো হচ্ছে একটা ফাঁকা খোলা শেড, ঠান্ডা লাগতে পারে, এই জন্য আমরা ওদেরকে শুধু ওই জায়গাতে রাখছি, বাকি সবাই ওই যে নীল চাল ওটার পাশে ওদের মায়ের এখানে থাকে। আমাদের এখানে দুধ দোয়ানো হয় প্রায় 57-58টার মতো মহিষ, 57টা মহিষ দুধ দোয়ানো হয়, হ্যাঁ? আমরা প্রতিদিন দুধ পাই হচ্ছে ধরেন 130 থেকে 140 কেজির মতো। এখানে দুধটা আমাদের যে বাছুরগুলো থাকে তাদেরকে প্রতিদিন দুধ খাওয়াইতে হয়, ওরা দুধ খাওয়ার পরে যেটুকু থাকে সেটা আমরা বিক্রি করে দিই। কারণ মনে হতে পারে যে আমাদের দুধ কম, কি আসলে কম না, কারণ বাচ্চা খাওয়ার পরে একটা বাচ্চা 2 বেলা দুধ খায়, 10 দিনের বাচ্চা যে দুধ খাবে 6 মাসের বাচ্চা কিন্তু তার চেয়ে 2 গুণ বা 3 গুণ বেশি দুধ খায়।